খামেনির শেষ বিদায়ে সর্বস্তরে শ্রদ্ধা। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জনসমুদ্র, শোকযাত্রায় ইরানের 100 দেশের নেতা। জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে অপপ্রচার, জড়িতদের বিচার দাবি, শহীদ স্বজনদের গুরুত্ব দিয়ে তদন্তের তাগিদ। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি, তৈরি পোশাক থেকে বেরিয়ে রফতানি বৈচিত্র্যকরণে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং নারায়ণগঞ্জের 128টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সমন্বয়হীনতায় ব্যাহত শিক্ষা কার্যক্রম, শূন্য পদ পূরণে চিঠি। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চিন্মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দোয়া করছি, মেহেরবানি করে তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই সমস্ত শোকার্ত পরিবারগুলোকে রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই সমস্ত নির্যাতিত মজলুম পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। খাস করে মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত আছে। মেহেরবানি করে আমাদের প্রিয় নেতাকে তুমি জান্নাতবাসী করে দাও আয় আল্লাহ। আমাদের গণতন্ত্রের বার্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেরে বাংলা নগরে স্বামীর সাথে চিরনিদ্রায় শায়িত আছে, আমাদের মাকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই। এ পর্যায়ে যেতে চাই আন্তর্জাতিক প্রসঙ্গে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের জন্য রাজধানী তেহরানের পবিত্র গ্র্যান্ড মুসাল্লায় প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় ভোর থেকে সেখানে ঢল নামে শোকাহত জনতার। দেশটির সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের জন্য মুসাল্লা ও এর আশপাশের এলাকা উন্মুক্ত রাখা হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকেও তেহরানে আসতে শুরু করেছেন শোকাহতরা। জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক, মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। অনেকে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। খামেনির বিদায়ে 7 দিনের বিশাল এই রাষ্ট্রীয় আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। জুলাইয়ের গরম থেকে স্বস্তি দিতে শোকাহতদের পানি ছেটানোর ব্যবস্থা করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের স্থানীয় সময় সকাল 6টা থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় ঢল নামে শোকাহত জনতার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তেহরানের যে গ্র্যান্ড মুসাল্লা, সেখানে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের সাধারণ মানুষ সমবেত হয়েছেন। সকাল থেকে গ্র্যান্ড মুসাল্লার যে গেট সেটি খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। এবং আপনারা জানেন যে এই জানাজাকে কেন্দ্র করে কোনো রকম কোনো সহিংসতা যেন না ঘটে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের হামলার ঘটনা যদি ঘটে থাকে সে ব্যাপারেও কিন্তু আগে থেকে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে যে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না সেক্ষেত্রে। এবং যেমনটি আসলে করা হয়েছে সেটি হচ্ছে এই জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের আকাশসীমা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যেমনটি এরই মধ্যে আপনারা জানেন। সেই সঙ্গে এইখানে এই গ্র্যান্ড মোসাল্লায় খামেনির যে মরদেহ সেটি রাখা হয়েছে সর্বস্তরের মানুষের
শ্রদ্ধা নিবেদনের জন্য, সেই সঙ্গে 7 দিন ব্যাপী যে শোক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিয়ে কিন্তু তার যে নিজ শহর খামেনির নিজ শহর মাশহাদে তার জানাজা সম্পন্ন হবে। তো এই জায়গায় এই গ্র্যান্ড মুসাল্লায় যে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে, এরপর শোকযাত্রা যাবে ধর্মীয় নগরী কোমে। ইরানের পাশাপাশি এই শোকানুষ্ঠানের অংশ হিসেবে কিন্তু মরদেহ ইরাকের নাজাফ ও কারবালাতেও নেওয়া হবে। সেখানেও সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। এবং যেমনটি আসলে দেখতে পাচ্ছেন আপনারা, সর্বস্তরের মানুষ কিন্তু এখন সমবেত হয়ে তাদের যে শোক সেটি প্রকাশ করছেন। যেমনটি আসলে আমরা খবরে দেখানোর চেষ্টা করছিলাম, সাধারণ মানুষ, তারা নারী শিশু নির্বিশেষে সকলে আসলে রাজপথে নেমে এসেছেন। তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যে মৃত্যু, সেই মৃত্যুতে যে শোক প্রকাশ, সেই শোক প্রকাশের অংশ হিসেবে তারা যেটি করতে চাচ্ছেন করেছেন। নানা শ্রেণী পেশার মানুষ তারা আসলে রাজপথে নেমে এসেছেন। আর সেই সঙ্গে আমরা দেখেছি এখানে অনেক নারী আছেন যারা শিশুদের কোলে নিয়ে, অর্থাৎ তাদের শিশু সন্তানকে সাথে নিয়ে এখানে এসেছেন তাদের ধর্মীয় নেতার প্রতি সম্মান শ্রদ্ধা এবং শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে। সেই সঙ্গে আসলে যেমনটি আসলে আপনারা জানেন, গত এই চলতি বছরের গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যে সংঘাত চলছিল, সেই সংঘাতের মাঝেই কিন্তু যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের আরও অনেক সদস্য সহ তার নিজ কার্যালয়ে নিহত হন। এবং তারপরেই কিন্তু তারই ছেলে সৈয়দ মুজতবা খামেনি, তিনি কিন্তু আসলে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে অধিষ্ঠিত হন। এবং তার পরবর্তী থেকে নানা ঘটনা প্রবাহের পরে এখনও কিন্তু চলমান যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি। আপনারা জানেন, সেখানে দুই দেশের মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা, শান্তি আলোচনা, 60 দিনের শান্তি আলোচনা চলছে। এই শান্তি আলোচনার মাঝে ইরানের পক্ষ থেকে নানা ধরনের শর্ত আরোপ করা হয়েছিল। সেই শর্ত ভঙ্গের যে অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, সেটি ইরানের পক্ষ থেকে ছিল। এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের যে ধারণা ছিল যে ইরানের রেজিম চেঞ্জের মধ্য দিয়ে ইরানকে হয়তো শক্তিশালী যে অবস্থান ইরানের মধ্যপ্রাচ্যে, সেটি হয়তো ভেঙে দেওয়া যাবে, গুড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আদতে দেখা গেল তা তো হয়নি। উল্টো আরও ইরানি যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদে বলিয়ান হয়ে ইরানি জনগণ কিন্তু আবারও সোচ্চার হয়ে উঠেছে। এবং তারই অংশ হিসেবে যেমন আসলে এই আজকের যে জানাজা, আজকে যে শেষ বিদায় অনুষ্ঠান খামেনির, সেই খামেনির এই বিদায় অনুষ্ঠানে এত মানুষের যে অংশগ্রহণ, সেটি কিন্তু আসলে সেই জিনিসেরই একটি প্রমাণ মাত্র। এবং সেখানে আপনারা জানেন, বিশ্বের নানা দেশ থেকে কিন্তু প্রতিনিধি দল সেখানে গিয়েছেন। আমাদের বাংলাদেশ থেকেও স্পিকার হাফিজউদ্দিন আহমদ সহ বিরোধী দলীয় নেতা, বিভিন্ন স্থানের যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ের লোক রয়েছেন, তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আপনাদের সবশেষ জানিয়ে রাখতে চাই, আগামী শুক্রবার মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে কিন্তু দাফন করা হবে 4 দশকের বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দেয়া এই প্রভাবশালী নেতাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ইরানের তেহরানে যে গ্র্যান্ড মুসাল্লা সেখানে, এবং সেখানে খামেনির যে বিদায় অনুষ্ঠান, সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে 7 দিনের বিশাল শোকানুষ্ঠান, যাকে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় বিদায়ের আয়োজন হিসেবে উপস্থাপন করেছে ইরান। তেহরান এখন এক আন্তর্জাতিক কূটনীতির বড় মঞ্চে পরিণত হয়েছে, যেন মৃত্যুর পরও মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছেন খামেনি। রাজধানী তেহরান থেকে মাশহাদ, নাজাফ থেকে কারবালা, ইরানে চলছে সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। 28 ফেব্রুয়ারি নিহত হওয়ার পর প্রাথমিকভাবে মার্চে দাফনের পরিকল্পনা ছিল, তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে যায়। অবশেষে শুক্রবার শুরু হয় 7 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। খামেনির মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন অনেকেই। আমরা আমাদের প্রিয় সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীরভাবে শোকাহত, এবং এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। আমাদের হৃদয়ে যে অপার বেদনা ও শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ করার কোনো উপায় নেই। শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে খামেনির মরদেহ। এরপর শোকযাত্রা যাবে ধর্মীয় নগরী কোমে। শুধু ইরানই নয়, শোকানুষ্ঠানের অংশ হিসেবে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালাতেও।
সবশেষে আগামী শুক্রবার মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে 4 দশকের বেশি সময় ইরানের নেতৃত্ব দেয়া এই প্রভাবশালী নেতাকে। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজায় পরিণত হতে যাচ্ছে। 1979 সালে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খমেনির জানাজায় প্রায় 1 কোটি মানুষের উপস্থিতির রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে এবারের আয়োজন। একদিকে শোক, অন্যদিকে শক্তি প্রদর্শনের বার্তা। আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতি, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। শুধু আয়াতুল্লাহ আলী খামেনি নন, এমন রাজকীয় রাষ্ট্রীয় জানাজা পেয়েছিলেন ইরানের আরও 3 নেতা। সাবেক সর্বোচ্চ নেতা খোমেনির জানাজায় জনসমাগম এত বেশি হয়েছিল যে তার মরদেহই হারিয়ে গেছিল। কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির জানাজা হয়েছিল ইরান ইরাকের 8টি স্থানে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকেও ব্যাপক আয়োজনে চিরবিদায় জানিয়েছিল ইরান। 6 দিনব্যাপী বিশাল রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে চিরতরে বিদায় নিচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির জানাজার এমন ব্যাপকতায় সামনে আসছে দেশটির আরও 3 নেতার শেষ বিদায়। তাদের জানাজাও এমন ব্যাপক রূপ পেয়েছিল। 1989 সালে ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল নামে রাস্তায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শোকযাত্রার ভিড়ে প্রায় হারিয়ে যায় তার মরদেহ, ছিঁড়ে যায় কাফনের কাপড়ের অংশ। শেষ পর্যন্ত হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ সরিয়ে নিতে হয়। সেই বিশৃঙ্খলার মধ্যেই বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আলী খামেনি। অনেকের কাছেই যা ছিল বিস্ময়কর। পরবর্তী প্রায় 4 দশকে তিনি ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতার সব কেন্দ্র নিজের নিয়ন্ত্রণে এনে ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। আরেকটি আলোচিত শোকানুষ্ঠান ছিল 2020 সালে কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানির জানাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত হন তিনি। ইরান ও ইরাকের 8টি শহরে হয় তার বিদায়ের আনুষ্ঠানিকতা। পরে নিজ শহর কেরমানে শেষ শোকযাত্রার সময় ভয়াবহ পদদলনে প্রাণ হারান বহু মানুষ। সে অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্রু ঝরাতে দেখা যায় খামেনিকে। 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজারবাইজান সীমান্তের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্যে বিধ্বস্ত হয় তার হেলিকপ্টার। একই দুর্ঘটনায় নিহত হন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ আরও 6 জন। রাইসির মরদেহ নেওয়া হয় মাশহাদে, যা খামেনির জন্মস্থান এবং শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। সে সময়ও রাইসির শেষ বিদায়ে হাজার হাজার মানুষের ঢল নামে। সেই মাশহাদেই এবার সমাহিত হবেন আলী খামেনি। ইফফাতিরা, স্টার নিউজ। রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 1400-র বেশি মানুষ, আহত প্রায় 30,000। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষের পোস্টে যেন কিছুই হয়নি। জুলাইকে বিতর্কিত করার অগ্রভাগে থাকা তেমনই 2টি নাম মেহের আফরোজ শাওন ও মঞ্জুরুল ইসলাম পান্না, যাদের তির্যক মন্তব্যের পোস্টে প্রতিনিয়ত আহত হচ্ছেন শহীদদের স্বজন ও আন্দোলনকারী ছাত্রনেতারা। আর তাই দাবি উঠেছে মত প্রকাশের স্বাধীনতার নামে যারা বিভ্রান্তি ছড়ায় এবং ইতিহাসকে বিকৃত করে তাদের কঠোর সাজা নিশ্চিত করার। বিস্তারিত মাজহারুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের নাম। হাজারো মানুষের আত্মত্যাগের সেই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার ফেসিবাদী শাসনের। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি টকশোতে জুলাইকে নিয়ে বিতর্কিত ও অশালীন মন্তব্য করেছেন বেশ কয়েকজন, যাদের অনেকেই 2024 সালের জুলাই মাসেও আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল বলেও অভিযোগ আছে। অনুসন্ধানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্টে মন্তব্য করা বড় একটি অংশই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। জুলাই নিয়ে নিয়মিতই মিথ্যাচার ও অশালীন মন্তব্য করে যাচ্ছে তারা। জুলাই শহীদ পরিবারের সদস্যরা বলছেন, পরিকল্পিত এই অপচেষ্টা রুখতে হবে, জড়িতদের দ্রুত আনতে হবে আইনের আওতায়। ফেসবুকে দেখি কি উল্টে সিধে কমান্ড দিয়ে বয়ে থাকে, জুলাই নামে কিছুই স্বীকার করে না। তো আমি চাই যারা স্বীকার করে না এরা মানুষ না, আমার দৃষ্টিতে রইল অমানুষ। এটা মানুষত্ব এদের ভিতরে নাই।
তো বর্তমান সরকারও তো এদের বিচার করা উচিত। ফেসবুকের এগুলো যারা লেখে এগুলো দেখে পুলিশের ধরতে বেশি দেরি হয় না। এখন অন্যায়ের কোনো বিচারই হচ্ছে না এবং আমাদের যে প্রশাসন তারাও কিন্তু বেশি একটা মানে হাত ছাড়ার অবস্থার মতো কাজ করছে। সাবেক সমন্বয়কদের অভিযোগ, জুলাইকে নিয়ে অপতৎপরতা চালাচ্ছে কালচারাল ফেসিস্টরা। এতে অর্থায়ন করছে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করা দুর্বৃত্তরা। জুলাইয়ের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিরুদ্ধে আপনি যেমনটি বললেন এখন করছে বিষয়টি এমন না, তারা জুলাইয়ের পর থেকেই ধারাবাহিকভাবে সেই প্রচারণাটা গণহত্যা হয়নি এরকম প্রচারণা তারা চালিয়েছে। আওয়ামী লীগের বয়ান এবং আওয়ামী লীগের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে কিন্তু বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের ব্যাপারে এবং বিভিন্ন পোস্ট ফেসবুকে পোস্ট যাতে করে দেয় সেজন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু আওয়ামী লীগ এখানে ব্যয় করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টিকে গুরুত্ব দিয়েই তদন্ত করা উচিত, কারণ বিতর্কিত এই ব্যক্তিরা জুলাইয়ের শুরুতেও জনমতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন যারা আগের সুবিধাভোগী ছিল অথবা এখনও যারা গোপনে গোপনে হয়তো আগের রেজিমের অর্থ বা অন্যান্য সুবিধা পেয়ে আছে আমরা হয়তো জানি না, তারা তো জুলাইকে কলঙ্কিত করা তাদের অনেক সময় পিঠ কাজ। জুলাইকে বিতর্কিত করার জন্য যদি ক্রিটিক হন তাহলে আপনার বিচার হওয়া উচিত। জুলাই কেন্দ্রিক এসব গোষ্ঠীর অপতৎপরতা আগামীতে আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন এই বিশ্লেষক। তারা কিন্তু গত 15 বছর শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে একটা শব্দ বলতে পারে নাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জুলাইয়ের রাজপথ ছিল উত্তাল। আন্দোলনের সামনের সারিতে ছিলেন ছাত্র জনতা, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। যে আন্দোলন স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল, সেই আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল কতটা? ক্ষমতায় আসার পর জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কতদূর এগিয়েছে দলটি, আর রাষ্ট্র পরিচালনায় কিভাবে প্রতিফলিত হচ্ছে জুলাইয়ের চেতনা, সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন এনামুল হক। শুরুটা কোটা বাতিলের দাবিতে, পরে সরকারি পীড়নে সেই অঙ্কুর রূপ নেয় মহির হয়ে। ফুসে ওঠা জনস্রোত রুখে দিতে এবার বেপরোয়া সরকার, চলে গুলি, নামে সাজুয়া যান। তবে তার সামনেও বুক চিতিয়ে দাঁড়ায় ছাত্র জনতা। এমন অন্তত 1400 মৃত্যুর পর ভেঙে পড়ে স্বৈরাচারের প্রাচীর। সে আন্দোলনে ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সৈনিকরাও। 71 সালে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং 24-এর জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, আমরা এই দুটি চেতনার সংমিশ্রণে তরুণ প্রজন্ম এবং তরুণ থেকে বৃদ্ধ প্রত্যেকের মতামতকে প্রায়োরিটি দিয়েই আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। পরামর্শ করেই জুলাইয়ের চেতনাকে উনি ধারণ করবেন, বাস্তবায়ন করবেন এবং ওইটার আলোকেই আমরা আমাদের মতো করে কাজ করছি। 2 বছর পরও তাদের তাড়া করে ফিরছে সেই দুঃসহ স্মৃতি। হাসপাতালগুলোতে আমি যে মায়ের কান্না দেখেছি, ভাইয়ের কান্না দেখেছি, বোনের কান্না দেখেছি, তার সাথে পৃথিবীর কোনো কান্নার তুলনা হইতে পারে না। চিকিৎসা না দেওয়া কত বর্বর মানসিকতা হইতে পারে। একটা চিকিৎসক যখন ওত নেয়, শপথ নেয় যে সে সারা জীবন মানব সেবা করবে, যুদ্ধের সময়ও যে বিরোধী পক্ষের হইলেও সেবা দেওয়া লাগে, এরকম একটা ইথিক্স আছে। কিন্তু এই ইথিক্সের মানে চলে গেছিল, এই ইথিক্স তো ব্রেক করেছে হাসিনা। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত সেই পথ ধরেই আসে অন্তর্বর্তী সরকার। দেশে ফেরেন তারেক রহমান। রক্তাক্ত অভ্যুত্থানে বিএনপির অবদান ছিল কতটা, সে প্রশ্ন ছিল দলটির এই নীতি নির্ধারকের কাছে। আমি করলাম কি বলে যে ওদের সাথে যোগাযোগ করলাম, কারণ ওরা তো মূল অর্গানাইজার হবে। তো বলে যে আমি ঢুকে গেছি, তোমরা নামাজ পড়ি তাড়াতাড়ি আসো। তো ওরাও বললো যে আমরা কাছাকাছি আছি, আমরা চলে আসবো। তো আরও অন্যান্য ছেলে যারা আছে তাদেরকে খবর দিচ্ছি যে তারা একটু সাহস পাক যে আমি আছি। নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরকার গঠন, জুলাইকে ধারণ করে কিভাবে এগোচ্ছে বিএনপি সরকার, সে কথাও জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তো এগুলো হচ্ছে সুশাসনের এক একটা দৃষ্টান্ত। এটা সরকারের দিক থেকে এটা প্রদর্শন করা হচ্ছে। বিরোধী দলও মানে দায়িত্বশীল সেই আচরণ করবে বলে আমরা বিশ্বাস করি। তারাও কিছু করছে না তা না, তারাও কিছু কিছু দেখিয়েছে অনেক বিষয়, যেমন চীন সফরকে তারা ইতিবাচক বলেই বলেছেন এখানে বিরোধী দল, বা আরও এদেশের পেশাজীবী বুদ্ধিজীবী তারাও এই জিনিসগুলো বলেছেন।
তাই জুলাই স্মরণে শুধু সভা সমাবেশ নয়, সরকার পরিচালনার মূলনীতিতেও এর ছাপ রাখতে চায় বিএনপি সরকার। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি সামাল দিতে তৈরি পোশাকের বাইরে চামড়ার মতো সম্ভাবনাময় খাতের মানোন্নয়ন ও রফতানি বৈচিত্র্যকরণ জরুরি। এই লক্ষ্যে দেশীয় শিল্পে উৎপাদন খরচ ও শুল্কের চাপ কমাতে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহার ও যৌথ উদ্যোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে দেশে টেকসই বিনিয়োগ বাড়াতে চীনা অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত চালুর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চীন থেকে আমদানি করা প্রযুক্তি ও কাঁচামালের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। এর ফলে বেইজিং থেকে সর্বোচ্চ আমদানি করে ঢাকা 2024-25 অর্থবছরে, যার পরিমাণ ছিল $18.56 বিলিয়ন। এর বিপরীতে রপ্তানি ছিল $1 বিলিয়নেরও কম। বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি চাপ হ্রাস করার জন্য স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহারের ও যৌথ বিনিয়োগ বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। ওদের যে যন্ত্রাংশ আমরা আনছি, সেগুলো যদি আমরা এখানে তৈরি করতে পারি, আমরা শুধু আমাদের নিজস্ব যে চাহিদা আছে সেটাই পূরণ না, আমরা হয়তোবা আমাদের আশেপাশে দেশে এগুলো এক্সপোর্টের দিকে যেতে পারবো। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে বেরিয়ে এসে রপ্তানি বৈচিত্র্যকরণে নজর দিতে হবে। এতে চীনের রপ্তানি বেড়ে কমে আসবে বাণিজ্য ঘাটতি। সকল নীতি একটা সেক্টরকে ফোকাস করে ডেভেলপ করবেন, তখন হয় কি, কোনো কারণে যদি আপনার ওই সেক্টরটা ফেল করে, তখন আপনার টোটাল ইকোনমি কলাপস করার একটা ঝুঁকি তৈরি হয়। এখন বাংলাদেশের উচিত হবে যেগুলোর বাইরে অন্য যেগুলো রিলেটিভলি সিম্পল টেকনোলজিতে করা যায়, যেমন লেদার ফুটওয়্যার, নন লেদার ফুটওয়্যার, এই সেক্টরগুলোতে আমরা যদি জয়েন্ট ভেঞ্চারে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারপরে যদি চায়নার বাজার বা পৃথিবীর অন্য বাজারে বিক্রি করতে পারি, সেটা আমাদের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্য বিনিয়োগ বাড়াতে চট্টগ্রাম ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালুর তাগিদ দেন অর্থনীতিবিদরা। এমন চুক্তি করা উচিত আমরা হয়তো ইনিশিয়ালি অত বেশি যদি চায়নাকে শূন্য শুল্কের সুবিধা না দিয়ে আমরা যদি লং টার্ম বেসিসে আমাদের ট্যারিফ আমরা খুলব, শুল্কের দরজাটা খুলব, তাহলে হয়তো সেটা আমাদের জন্য লাভবান হবে, যদি এটার সঙ্গে একটা ভালো শক্তিশালী বিনিয়োগ চুক্তি থাকে। বেইজিংয়ের অর্থনৈতিক করিডোর ও শুল্কমুক্ত সুবিধা দ্রুত কাজে লাগাতে না পারলে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে এই বিশাল ঘাটতি সামষ্টিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। প্রধান শিক্ষক ছাড়াই চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও 2500-এর 128টি প্রাথমিক বিদ্যালয়। ভারপ্রাপ্ত ও সহকারী শিক্ষকদের কাঁধে ভর করেই চলছে স্কুল। প্রশাসনিক কাজে বাড়তি সময় ব্যয়ের প্রভাব পড়ছে শ্রেণীর কার্যক্রমে। গেল 5 বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার রূপগঞ্জ ও 2500 উপজেলায় দীর্ঘদিন বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে রূপগঞ্জ উপজেলার 2 পৌরসভা ও 7 ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় 115টি, যার মধ্যে 64টি চলছে প্রধান শিক্ষক ছাড়াই। একই চিত্র 2500 উপজেলাতেও 2 পৌরসভা ও 10 ইউনিয়নে 64টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। কোয়ালিটি এডুকেশনের জন্য 1:40, হ্যাঁ, এই অনুপাতে আমাদের শিক্ষক প্রয়োজন। আমাদের অনেকগুলো স্কুল আছে যেখানে এই অনুপাত রক্ষা হচ্ছে না, যার কারণে সেই সমস্ত বিদ্যালয়গুলো আপনার সাফার করছে এবং পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক বিদ্যালয়ে আছে শিক্ষক সংকটও। 3 থেকে 4 জন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে পুরো বিদ্যালয়। এর সঙ্গে প্রশাসনিক কাজে বাড়তি সময় ব্যয় করায় ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। এখানে প্রধান শিক্ষক আরেকটা পোস্ট খালি বিদায় আমাদের প্রত্যেকটা শিক্ষকের অনেক কষ্ট হচ্ছে। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়, 2টি দায়িত্ব পালন করতে গেলে তো একটু ব্যাঘাত ঘটবে। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তারা বলছেন শূন্য পদ পূরণে চিঠি দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। প্রধান শিক্ষক 2টা পোস্ট ফুল করাতে সে ক্লাসও নেয় আবার অফিসিয়াল কাজও করে, এটা পাঠদান একটু ব্যাহত হচ্ছে, ভালো মতোই ব্যাহত হচ্ছে। আর স্পেশালি আমার 2টা ইউনিয়ন 7 গ্রাম আর কালাপাহাড়ে, এখানে সবচেয়ে ক্রাইসিস বেশি। প্রধান শিক্ষকের কাজগুলো সহকারী শিক্ষকদের করতে হচ্ছে। যদি প্রধান শিক্ষক
ওই বিদ্যালয়ে থাকতো, তাহলে এই কাজগুলো প্রধান শিক্ষকের আরও সুচারুভাবে করলে স্কুলের বা সহকারী শিক্ষকদের এই চাপটা থেকে মুক্তি থাকতো এবং তারা সঠিকভাবে তাদের পাঠদানগুলো শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারত। কোমলমতি শিশুদের শিক্ষার মান নিশ্চিতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেয়া জরুরি বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।